কিছুদিন ধরে বেশ একটা বিষয় নিয়ে তোলপাড় চলছে যে শিক্ষক অযোগ্য এবং যোগ্য একটা বিবেচনা নিয়ে। আমার কাছে একটাই কথা, যখন তারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েই গেছে, তাদেরকে আবার যদি শিক্ষক নিয়োগ পদের জন্য নির্বাচন করা হয় তাহলে বোধহয় কোথাও একটা ভুল হবে। কারণ সে তো শিক্ষক পদে নির্বাচিত হয়েই গেছে, এবার সে যোগ্য নাকি অযোগ্য সেটা বের করার জন্য আবার পুনরায় সবাইকে পরীক্ষা দেওয়ার কোনোই দরকার ছিল না। যে শিক্ষক ক্লাসরুমে সঠিকভাবে শিক্ষাদান করতে অপারক তাকেই আমরা অযোগ্য শিক্ষক হিসেবে ধরে নেব, তাই তো? যে শিক্ষক লাস্ট বেঞ্চে বসে থাকা, পড়াশুনোয় না জানা, কোনো রকমভাবে পড়াশুনোয় আগ্রহী নয়, সেই স্টুডেন্টকে যদি কোনো শিক্ষক পড়াশুনোয় আগ্রহী করে তুলতে পারে তাহলেই সে যোগ্য শিক্ষক। এইভাবেই তো যোগ্য অযোগ্য নির্বাচন করা। এখন আবার অযোগ্য আসছে তেরে পরীক্ষায় প্রশ্ন দিলে সেটা কি সঠিক শিক্ষক নির্বাচন হবে? আবার তো কোথাও না কোথাও একটা কারচুপি হতেই পারে। যেহেতু এটা গোড়ায় একটা ভীষণ রকমের গলদ আছে, তাহলে আমাদের তো এটা বিবেচনায় রাখতে হবে। আর আমি বুঝতে পারছি না, মানুষ প্রতিবাদ করার চেষ্টাই করছে না। ভাই, তোমার বাড়ির লোক নয় আমি মানছি, তোমার রিলেটিভ নয় আমি মানছি, তোমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের টিচারও নয় আমি মেনে নিচ্ছি, কিন্তু তারা তো মানুষ, বলো? তারা তো শিক্ষক। গুরু সব জায়গায় পূজিত। আমরা ছোট থেকে এটা পড়ে এসেছি, সবাই পড়েছে। যারা পড়াশুনো করেছো, কালির ফোঁটা পেটে গেছে, তার সবাই জানো গুরু সব জায়গায় পূজিত। কিন্তু আজকে সেই গুরু সব জায়গায় অপমানিত, সব জায়গায়। শিক্ষক হিসেবে পরিচয় দিতে বুকে বাঁধে ভাই, বলবো দরকার নেই। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি। এই দুর্নীতি কারা করেছে? সরকার করেছে। আঙুল তুলবে সিধা সরকারকে। সরকারকে প্রপোজালটা কে দিয়েছিল যে আমাকে তুমি শিক্ষক হিসেবে বেছে নাও, আমি পারবো পড়াতে, সে তোমায় সুযোগ দিয়েছে। তুমি পড়াতে পেরেছো কি পারোনি বাকিটা এবার তারা নির্বাচন করুক। এইভাবে এই এখন আবার বয়সের ছাড়পত্র দেওয়া হচ্ছে। ভাই, একটা কথা কি জানো না হয়তো, যে পড়াশুনো একবার অধ্যয়ন ব্যাপারটা যদি একবার ছেড়ে দেওয়া হয় না, তারপরে না সেই বিষয়টা পুনরায় শরীরে জাগৃত করতে, ব্রেনে মস্তিষ্ক সেই জায়গাটা তৈরি করতে অনেক কষ্ট হয়। অনভ্যাসে বিদ্যার হ্রাস। হোক না সে শিক্ষক, সে তো আর নিজের জন্য পড়ছিল না, সে বাচ্চাদেরকে পড়ানোর জন্য পড়ছিল। শিক্ষক কিভাবে আগে নির্বাচন হতো? আগে তো ভাই এসএসসি ছিল না, আগে তো ভাই প্রাইমারি ছিল না, আগে ইন্টারভিউ ছিল। ইন্টারভিউতে ডাকা হতো, ডাকার পরে তাদেরকে বলা হতো একটা টপিক দিয়ে, নাও আমাকে পড়াও তুমি, এটা দেখি কতদূর তুমি আমাকে বোঝাতে পারো। বুঝতে পেরেছো? সে যদি বোঝাতে পারতো তবে তাকে শিক্ষক হিসেবে নির্বাচন করা হতো। এখন দিনের সাথে সাথে স্মার্টনেস চলে এসছে, সব কিছু একটা ভাইটাল ব্যাপার চলে এসছে, নির্বাচনের একটা আলাদা তালিকা চলে এসছে। আগে এই মামা মশা একটা ব্যাপার ছিল, মামা মশা যারা আছে তারই চাকরি হবে, সেই বিষয়টাকে এড়ানোর জন্য আজকে এই অবস্থা। তাও আজকে দেখো সেই একই। এখন কি বলা হচ্ছে, যার কাছে টাকা আছে সেই চাকরি পাচ্ছে। এইসব তো নিজেদের মুখে নিজেরা থুতু ফেলা। কি করছো ভাই? তোমাদের ভবিষ্যতের জন্য তোমরা কি জমা করে রেখে যাচ্ছ? আমার শিক্ষক আমাকে না পুরো ক্লাসে বলেছিল, বাট সেটা আমি মনে করেছিলাম সেটা শুধু আমাকেই বলছিল। আমি মনে রেখেছি, আমার টোটাল ব্যাচের মধ্যে এই কথাটা শুধু আমি একাই মনে রেখেছি, আর কেউ মনে রাখেনি। আমি অনেককে ডেকে ডেকে জিজ্ঞাসা করছি, কেউ মনে রাখেনি। তো মনে করি স্যার ওটা আমাকেই বলেছিল। কথাটা হচ্ছে গিয়ে, তুমি যে জিনিস জমাবে সেই জিনিস সমাজের বুকে ছড়িয়ে পড়বে। যেমন বলো কি জমাবে? তখন ওখানে কথা বলেছিল স্যার নোটের ব্যাপারে, সুন্দর নোট, খারাপ নোট। এবার জমানো বলতে আমরা কি বুঝি? যেটা নিজের কাছে রেখে দেওয়া, আলমারিতে রেখে দেওয়া, পার্সে রেখে দেওয়া না। জমানো মানে হচ্ছে ইনভেস্ট করা।
তুমি বাজারে যে টাকাটা দিচ্ছ সেটা তুমি ভবিষ্যতের জন্য জমাচ্ছ, ওটাই তোমার কাছে ফেরত আসবে। তুমি যত ভালো নোট বাজারে দেবে, ঠিক তোমার ব্যবহারযোগ্য নোট তোমার কাছে ফেরত আসবে। আর যেটা তুমি গোপন করছো, ওটাকে গোপন করা বলে, লুকিয়ে দেওয়া বলে, রপ্ত করা হয়, আলমারিতে রাখছ, সরকারের সম্পদ নিজের কাছে আলমারিতে রেখে দিচ্ছ, রপ্ত করেছো, তুমি ওটাকে নিজের মধ্যে রপ্ত করেছো, মানে গুপ্ত করেছো, সেটা মোটেও জমানো হয় না। জমানো হচ্ছে যেটা তুমি দিচ্ছ, টেক অ্যান্ড গিভ। বুঝতে পেরেছো? জানি না তোমরা কি বুঝতে পেরেছো, আমি নিজেও জানি না তোমাদের কি বোঝাতে পেরেছি, বাট আমার খুব খারাপ লাগছে। এটা অনৈতিক জিনিস হচ্ছে, এটা 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 অনাচার হচ্ছে, ভগবান সইবে না এই কাজটায়। যারা যারা সমর্থন জানাচ্ছে তাদের ভগবান সইবে না। খুব কষ্ট লাগছে। একজন শিক্ষক অনেকদিন পর্যন্ত বাচ্চাদের মুখের দিকে তাকিয়েছিল, বাচ্চাদের সাথে, শিক্ষক অ্যাকচুয়ালি যারা শিক্ষক, যারা নোট আনতে যায়নি, স্কুলে যাই বা না যাই বেতন আমার, যারা এই চিন্তাটা নেয়নি, আমি তাদের জন্য বলছি, আমি শুধুমাত্র তাদের হয়েই কথা বলছি, আমি অন্য কারোর জন্য কথা বলছি। যারা নিজেদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণভাবে কতগুলো ভগবান সুলভ শিশুদের কাছে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, তাদেরকে সমাজ, তাদেরকে সৌন্দর্য, তাদেরকে পরিবেশ, তাদেরকে বিজ্ঞান, তাদেরকে ইতিহাস, তাদেরকে অঙ্ক, সব কিছু জানানোর জন্য যে মানুষটা আগ্রহ প্রকাশ করে ছুটে যেত, শুধু টাকার জন্য নয়, সেই সব শিক্ষকদের হয়েই আমি প্রতিবাদ করছি। শিক্ষক নির্বাচনে এই জায়গাটা দেখা হোক যে সে আদৌ শিক্ষকতা করতে পারে কিনা। কারণ আমি না অনেক শিক্ষকদের দেখেছি, ভাই একটা বাচ্চাকে বলছে ডুগডুগি বাজিয়ে দেবো, ওই বাচ্চাটা নেক্সট ল্যাঙ্গুয়েজ ওই স্যারকেই বলবে ডুগডুগি বাজিয়ে দেবো। তাহলে সমাজের বুকে আমরা কি দিচ্ছি? একটা শিক্ষক যদি একটা বাচ্চাকে বলে তোমার ডুগডুগি বাজিয়ে দেবো ছাল তুলে, তাহলে ওই পরবর্তী ওই ছেলে বড় হয়তো কারো ছাল তুলে সত্যি সত্যি ডুগডুগি বাজিয়ে দেবে, কারণ জানে কীভাবে ডুগডুগি বাজাতে হয়, কোথায় বাজাতে হয়, কোন পজিশনে বাজাতে হয়। তাহলে এরা কি শিক্ষক? হচ্ছে ভুল্লুক, শুয়োর, এদেরকে তোমরা শিক্ষক বানিয়ে দিয়েছ। এরাই হচ্ছে সেই অজগর, ওই অজগর আসছে তেরে, এরাই সেই অজগর যারা শিক্ষাটাকে পুরো গিলে খাচ্ছে, আর সরকার তাদেরকে পয়সা দিচ্ছে, নে ভাই নে নে নে। সরকারের কি কিছু যায় আসে তোমার বাড়ির বাচ্চাটা যদি তোমাকে কোনোদিন বলে তোমার ডুগডুগি বেজে দাও বাবা, একদম পাঙ্গা নেবে না, কারণ সে তো শিক্ষকের কাছে শিখে এসছে। তুমি তো অবাক হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক চলে আসবে, আমার ছেলে আমাকে বলছে, কারণ তার কাছে তো স্বাভাবিক, শিক্ষক বলেছে, শিক্ষকের সমস্ত কথা সুন্দর, শিক্ষক যা বলে তাই নৈতিক, এটাই হচ্ছে শিক্ষকের মূল লক্ষ্য। সেই সব শিক্ষক যদি শিক্ষকতা করে, হে পাক না 100-এ 100, পাক না 200-এ 200, আমার তাতে কিচ্ছু না, সে অযোগ্য, 100% অযোগ্য। জানি না তোমরা কীভাবে শিক্ষক নির্বাচন করো, তোমাদের নির্বাচন তোমরা জমিয়ে যাচ্ছ, আমার কিছু না। জাস্ট খারাপ লাগছে, আজকে একটা অনৈতিকতা হচ্ছে, একটা খারাপ লাগছে, মনে হচ্ছে কত মানুষ কাঁদছে, হাহাকার করছে, বুকের ভিতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে, চোখেও জল চলে আসছে। আমার কেউ নেই, আমার 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 এসএসসি গ্রুপের কেউ নেই যে চাকরি করছে, কেউ নেই, আত্মীয় স্বজন বলতে কেউ নেই, আর আমার বন্ধুবান্ধব সংখ্যা খুবই কম, আমার বন্ধুবান্ধবও নেই। আর আমার বেশিরভাগ বন্ধুবান্ধব পুলিশে চাকরি করে, হয় পুলিশ নয় ডাক্তার, আমরা ডাকাবো একটা টিমের লোকজন, আর যারা করে না তারা সেন্টারিং করে, ঠিক আছে, যারা পড়াশুনো করেনি তারা সেন্টারিং করে। তো আমার কোনো আত্মীয়র জন্য কাঁদছে না, এটা সত্যি আমার আত্মার থেকে আসছে যে ব্যাপারটা কি হচ্ছে ভাই। আর একটু আগে আমি খবর দেখি না, সিরিয়াসলি আমি খবর দেখি না, খবর দেখলে না আমার কষ্ট হয়, আতঙ্ক হয়, মানে কি ভাই কোথায় আছে ভাই, একে মেরে দিয়ে যাচ্ছে, ওকে মেরে দিয়ে যাচ্ছে, এই চাকরি নিয়ে চলে যাচ্ছে, বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে শাস্তি দিয়ে দিচ্ছে। আমার খুব কষ্ট, আমি খবর দেখি না। এই একটু আগে মা খবর চালিয়েছে, দেখলাম, দেখে আমার সত্যি বুকের ভিতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে ভাই। যে মানুষটা প্রায় বয়সের একদম শেষ পজিশানে, পরীক্ষায় বসতে আর পড়ার শেষ পজিশানে এসে চাকরির পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল,
তার আজকে চাকরিটা চলে যাবে, খারাপ লাগে। হ্যাঁ, তাকে বয়সের ছাড় দেওয়া হয়েছে, না ভাই তোমার তো অনেক বয়স হয়ে গেছিল, তাও তুমি চাকরিটা পেয়েছিলে, না তোমাকে বয়সের ছাড় দিচ্ছে। ভাই বয়সের ছাড় দিয়ে কি হয়? তুমি পারবে তার ব্রেনের এই এত বছরের যে কালো অন্ধকার জমে গেছে, ঋণ দেনা, মায়ের অসুস্থতা, বাবার অসুস্থতা, বোনের সমস্যা, নিজের পরিবারের সমস্যা, বউয়ের চাহিদা, ছেলেমেয়ের চাহিদা, এই সমস্ত দেখতে দেখতে তার যে অধ্যয়নের যে ব্রেনের যে ফাঁকা জায়গাটা ছিল সেটা কালো অন্ধকারে ভরে গেছে। পারবে কি তুমি সেই কালো অন্ধকারটা মুছে দিতে? বয়সের ছাড় তো তুমি দিয়েই দিয়েছ। বয়সের ছাড় দিয়ে কি ছাড়টা হবে বলো? তুমি হবে কি কোনো ছাড়? রাজনীতিটা আর যাই হোক, আমার কাছে শুধু মনে হয় একটা বিজনেস, ম্যান পাওয়ার বিজনেস, মানে সাপোর্টিং বিজনেস। প্রোডাক্ট সেল হোক বা না হোক, প্রফিট আসবে। অনেক বড় একটা কথা, পলিটিক্যাল সায়েন্স ছিল আমার, খুব ভালো করে পড়েছি, এডুকেশনও পড়েছি, ফিলোসফিও পড়েছি, যেটুকু গদ জানার জেনেছি। তুমি আমি সবাই এক একটা বোড়ে। তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, রাজনৈতিক দলের একদম সাপোর্ট নিতে যেও না, সে তোমাকে দিয়েই তার আগামী চাল খেলে বেরিয়ে যাবে, তুমি জানতেও পারবে না। এই কারণে আমি না এই সমস্ত ভিডিও একদম বানাতাম। আমার বাবা খুব আমাকে বকতো, কারণ আমি ছোটো থেকে রাজনীতি করতাম, আর আমি খুব পাওয়ারফুল একজন লিডার ছিলাম, একা লিডার ছিলাম, ছেলে মেয়ে সর্বজনে মিলে আমি একা লিডার ছিলাম। মানে আমার পেছনেই সবাই থাকতো, আর আমার সাথে একজন সহযোগী ছিল, সে একটু ডাকাবুকো, সে মারপিট করতো, সেও মেয়ে। তো বাবা আমাকে কখনো রাজনীতিতে যেতে দেয়নি, আমাকে সবসময় এটাই বুঝিয়েছিল না যাওয়ার দরকার নেই। তো এখন তো আর আমি তো আর এখন নাবালিকা নই, সাবালিকার উপরে অনেকটাই বড়, এখন আমি বুড়ো ঝাড়ের বুড়ো। তো এখন আমি বলতেই পারি। তো তোমরা একটু প্রতিবাদ জানো, আমি তাদেরকেই বলবো প্রতিবাদ জানাতে, যারা স্কুলে পড়ছো, তোমাদের শিক্ষক চলে গেছে, আরেকটা নতুন আসবে, সেটা মগরা হবে, মগরা বাড়ি ভরা থাকবে তার মাথায়, ঠিক আছে? সে এসে তোমাকে ওই মগরার বালিই খাওয়াবে। যে শিক্ষককে তোমাদের ভালো লেগেছিল, যে শিক্ষককে ছাড়া তোমার পড়াশোনায় মন বসছিল না, তুমি তাদের জন্য ভিডিও করে পোস্ট করো, রিল তো বানাওই। এইসব না বানিয়ে না, নিজের শিক্ষকের জন্য একটা প্রতিবাদের ভিডিও বানাও, যে স্যার ম্যাম ফিরে আসুন, আমরা আপনাকেই চাই। এই বাংলার মেয়ে কাকে চায় না আমাদের যায় আসে না, আমার শিক্ষার আলো জ্বালতে আপনাকেই চাই, ফিরে আসুন। পারবে না তোমরা এটা করতে? করো না একবার, চলো ভাই, পারলে পারো, না পারলে না পারো, আমার কিছু না। আমার শিক্ষক হলে আমি এটা করতাম, আমাদের সময় তো আর মোবাইল ছিল না, তবে আমরা এইভাবেই প্রতিবাদ করতাম। আমার শিক্ষক আমায় ভালো পড়িয়েছে, আমায় ভালোবেসেছে, তার মানে ওই শিক্ষক এখানে থাকা যায়, এই শিক্ষককে যাওয়া যাবে না, এই শিক্ষককে যেতে দেওয়া যাবে না, এই শিক্ষক থাকবে। প্যারা টিচারদের পর্যন্ত আমরা আটকে দিতাম এইভাবেই, একদম হেড স্যারকে গিয়ে ডাইরেক্ট বলতাম, স্যার তো ভালো পড়ায়, আমরা পড়ছি, আমরা শিখছি, এটাই কি বেশি নয় বলুন? ব্যাস, আমাদের স্যার ছিলেন, পড়েছি। ব্যক্তিগতভাবে তার নাম নেব না, কারণ সে ওই ঘটনা জানে না, আমরা জানতাম, কারণ আমার দাদু স্কুলের টিচার ছিলেন, তো কমিটির কথা কিছু আমরা জানতাম।